শোনেন, আমার কি দরকার আর কি দরকার নেই তা আপনার না ভাবলেও চলবে। ভয় পাবেন না, এটার মাধ্যমে আমি আপনার উপর অধিকার খাটাচ্ছি না। যেহেতু ইসলামিক নিয়মে আমাদের বিয়ে হয়েছে, সেহেতু আপনি এখন আমার স্ত্রী। সম্পর্কটা যেমনই হোক, আপনার উপর আমার দায়িত্ব আছে। এখানে যতদিন আছেন, আপনার সব কিছুই তো আমাকেই দিতে হবে নাকি? আপনি চলে যাওয়ার সময় না হয় আমাকে এটা ফেরত দিয়ে দিন। বলে আমি চলে আসলাম অনুরেগে। নিশিতা চুপ হয়েছিল। আশা করি সে অনীহা দেখাবে না। দুদিন পর থেকে লক্ষ্য করলাম নিশিতা মোবাইলে খুব করে কথা বলছে কারোর সাথে। কখনো রেগে যাচ্ছে, কখনো বা কান্নাও করছে। ওদিকে আমার ভয় হলো, কখনো আবার মা বাবা নিশিতার এই ব্যাপারটা জেনে না যায়। জানি মা বাবা অনেক আশা করে নিশিতাকে ঘরে তুলেছে। এসব কথা মা বাবা জানলে অনেক কষ্ট পাবেন। আমি কোনো ঝামেলা চাই না আবার। নিশিতাকে আল্লাহ আমার জন্য সৃষ্টি করে থাকলে আমার হবেই সে, না হলে তো তাকে বেঁধে রাখতে পারবো না। নিশিতা অবশ্য মা বাবার সামনে এমন আচরণ করে না, কিন্তু প্রায়ই মন খারাপ করে থাকে। একদিন মা ডেকে বলছিল নিশিতা নাকি সবসময় মন খারাপ করে থাকে। আমার কাছে জানতে চাইলো কিছু হয়েছে কিনা। আমি বললাম, নতুন নতুন এই বাড়িতে এসেছে তো, তাই একটু মন খারাপ থাকতেই পারে। মাকে কোনো দুশ্চিন্তা করতে নিষেধ করে দিলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে। বিয়ের প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। নিশিতা কারোর সাথে তেমন কথা বলে না, প্রায়ই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বুঝতে পারছি না নিশিতা কার সাথে এত কথা বলে, বান্ধবীর সাথে নাকি অন্য কারোর সাথে। মা নিশিতাকে নামাজ পড়তে বলে, কোরআন পড়তে বলে, কিন্তু নিশিতাকে সেসব মানতেই দেখছি না। একদিন রাতে সাহস করে বলেই ফেললাম। মা বলছিল আপনি সবসময় মন খারাপ করে থাকেন, কারণটা কি আমি জানতে পারি? কারণটা আপনাকে জানানোর প্রয়োজন মনে করছি না। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কিন্তু মাঝে মাঝে বই পড়তে পারেন, আমার ঘরে অনেক ভালো ভালো হাদিস আছে। শোনেন, আমি কিন্তু আপনাকে বলেছিলাম আমার উপর স্বামীর অধিকার দেখাতে আসবেন না। আমার মন খারাপ কিনা, আমি কি করব না করব তা আপনার কাছ থেকে আমার জেনে নিতে হবে না। আমি তো কোনো অধিকার খাটাইনি, আমি আপনার ভালো জন্যই তো বললাম। আমার ভালো নিয়ে তো আপনাকে ভাবতে বলিনি। আমি আর কিছুই বলিনি। নিশিতা আমাকে এতটাই বিরক্ত মনে করে যেন আমি নগণ্য একজন। প্রত্যেক নামাজ শেষে নিশিতার জন্য দোয়া করা ছাড়া আমার আর কিছুই করার নেই। হয়তো আল্লাহ তাআলা আমার ভাগ্যটাই লিখেছেন এইভাবে। তবে আমিও হাল ছেড়ে দিইনি। আমি জানি এহসান করার ফল খুব ভালো হয়। একটা মেয়ের মনে জায়গা পাওয়া এতটা সহজ নয়। একদিন একটা ছোট্ট কাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় আসার পর দেখলাম নিশিতা বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। আমি চলে গেলাম গোসল করার জন্য। গিয়ে দেখি একটা বালতিতে নিশিতার কাপড় ভেজানো। এদিকে বেলা শেষ হয়ে আসছে। নিশিতার মোবাইলে কথা বলা কখন যে শেষ হবে জানি না। তাই আমি নিশিতার কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। খানিক বাদে নিশিতা আসলো। এসে দেখলো আমি নিশিতার কাপড় ধুয়ে দিচ্ছি। নিশিতা কিছুটা বিরক্তকর ভাব নিয়ে বলল, আপনি এগুলো কি করছেন? কেন? কাপড় ধুচ্ছি। আমার কাপড় আপনাকে ধুয়ে দিতে কে বলেছে? কেউ বলেনি, আমি ইচ্ছে করেই করছি। আপনি পুরুষ হয়ে আমার কাপড় ধুয়ে দেবেন কেন? পুরুষ মানুষ কাপড় ধুলে আবার সমস্যা কি? আর আমি তো কোনো পরনারীর কাপড় ধুইনি। স্ত্রীর কাছে সাহায্য করা সুন্নত। উফ, আপনি আর কখনো আমার কাপড় ধোবেন না। আর শোনেন, আমাকে বারবার ইস্ত্রি ইস্ত্রি করবেন না। যথাজ্ঞা। নিশিতা একটা ভাব নিয়ে চলে গেল। রাতে হঠাৎ দেখলাম নিশিতা মোবাইল নিয়ে কি যেন সমস্যায় পড়েছে। বারবার মোবাইলের সাথে মেজাজ দেখাচ্ছে। সম্ভবত মোবাইলে কোনো সমস্যা হয়েছে। কাউকে কোনো সমস্যায় পড়তে দেখলে আমার ভালো লাগে না। তাই বেহায়ার মতো নিশিতাকে প্রশ্ন করলাম, আপনার মোবাইলে কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আমাকে বললে কিন্তু আমি সমাধান করতেও পারি। এই যে এক্সকিউজ মি ব্যবহার তো করেন, ওই দাদার আমলের বাট খারাপ ফোন। অ্যান্ড্রয়েড মোবাইলের বোঝেন কিছু? আসছেন সমস্যার সমাধান করতে। আরে বলেই দেখুন না, চেষ্টা তো করতে পারি। উফ, ডাটা কানেকশন চালু হচ্ছে না। আপনি কি বুঝবেন যত সব। কথাটা বলেই মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে বারান্দায় চলে গেল। নিশিতার কথা শুনে আমার ভেতরে বড্ড হাসি পাচ্ছে। কারণ নিশিতা আমার আগের ইতিহাস কিছুই জানে না। ওর ধারণা আমি অ্যান্ড্রয়েড মোবাইলে কিছুই বুঝি না। অথচ মোবাইল জগতের মাস্টার আমি। হয়তো এখন ইচ্ছে করে বাটন ফোন চালাই। মোবাইলটা বিছানা থেকে নিয়ে গিয়ে সেটিংসে গিয়ে দেখলাম এপিএনটা ডিলিট হয়ে আছে। ম্যানুয়ালি এপিএন সেট করে দিলাম। তারপর ডাটাটা চালু হলো। চালু করতে দেখি টুমটা নিমো থেকে মেসেজ আসা শুরু করলো। ইচ্ছা ছিল একটু চেক করে দেখি কি চলছে, কিন্তু আবারও ভাবলাম থাক, আপত্তিকর কিছু দেখলে নেহাত কষ্ট পাবো।
তাই দরকার নেই। মোবাইলটা নিয়ে গিয়ে বারান্দায় নিয়ে গিয়ে নিশিতার হাতে দিয়ে বললাম, নিন, ডাটাটা চালু হয়েছে। এরপর থেকে এমন হলে মোবাইলের সাথে জেদ না দেখিয়ে আমার কাছে দিয়ে দিবেন। নিশিতা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তবে সেটা বেশি না, এই 2 সেকেন্ড মতো হবে হয়তো নিশিতা অবাক হয়ে দেখছে আমার এই ক্ষুদ্র পারদর্শিতা দেখে। অবশ্য নিশিতার কোনো দোষ নেই। নিশিতার মতো হাজারো মডার্ন মেয়ে ধারণা দাড়িওয়ালারা শুধু সোহরা কেরাত পড়তে পারে। এছাড়া তারা মোবাইল বোঝে না, কম্পিউটার বোঝে না, ফেসবুক ইন্টারনেট কিছুই বোঝে না। তারা ভাবে দাড়িওয়ালারা হাসতেই জানে না, স্বপ্ন দেখতেও জানে না, লিখতে তো আরও জানে না, আঁকতেও জানে না, আরও কত কি। পরের দিন কাজ শেষে আসার সময় নুডলস আর কিছু প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুলের টব নিয়ে আসলাম। তারপর মায়ের হাতে নুডলসের প্যাকেটটা দিয়ে বললাম রান্না করতে, আর নিশিতার হাতে ফুলের টবগুলো দিয়ে বললাম আমাদের রুমে সাজিয়ে রাখতে। মায়ের সামনে নিশিতা ভালোভাবে সেগুলো আমার কাছ থেকে গ্রহণ করলো বটে, কিন্তু ঘরে এনে মেঝের এক কোণে ফেলে রাখলো। কি আর করা, আমি সেগুলোকে বিভিন্ন জায়গায় সাজানোর চেষ্টা করলাম। নিশিতা আমার সাজানো দেখে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি টিভির ওপরে আলমারি রাখছি। রাতে খাদকের মতো নুডলস খাচ্ছিলাম। নুডলস আমার সাংঘাতিক প্রিয়, 3 জনের সমান একাই খেতে পারি। আমি যখন উড়া ধরে নুডলস খেয়ে যাচ্ছি, নিশিতা চুরি করে করে অবাক হয়ে আমার খাওয়া দেখছিল। হয়তো ভিতরে ভিতরে বিনোদন পাচ্ছিল খুব। আমার আগে নিশিতার খাওয়া শেষ হয়ে যায়, সে রুমে চলে আসে। আমি আরো 10 মিনিট পরে আসি। এসে দেখি নিশিতা ফুলের টবগুলো সাজাচ্ছে। আহা হা হা, এই প্রথম নিশিতার কাছ থেকে একটু বউয়ের মতো আচরণ পেলাম। প্রেমের সূচনা লগ্ন, কি যে ভালো লাগছে। আমাকে দেখেই নিশিতা মোবাইল নিয়ে ভ্রু কুঁচকে বারান্দার দিকে চলে গেল। অবশ্য ততক্ষণে সাজানো গোছানো শেষ। পরদিন সকালবেলা নামাজের জন্য নিশিতাকে কত করে ডাকলাম, কিন্তু উঠলই না, বরং উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। মন যাচ্ছিল শরীরে পানি ঢেলে দিতে। সকালে নাস্তা বানানোর সময় রান্নাঘরের দিকে কি মনে করে যেন গেলাম। গিয়ে দেখি মা নিশিতাকে রুটি বানাতে দিয়েছে। নিশিতা রুটি বানাচ্ছিল বেলুন দিয়ে। ইচ্ছে করছিল 5ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে এনে কিছুক্ষণ তার পাশে বসিয়ে দিই, কারণ নিশিতা রুটি বানানোতে বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে ভারত, ইরাক, ফিলিস্তিন, জর্ডান আর আফগানিস্তানের মতো ভয়াবহ দেশগুলোর মানচিত্র দেখা যাচ্ছে। অনেক কিছু শেখার আছে বটে। আমি একটু খোঁচে মেরে মাকে প্রশ্ন করলাম, মা, আজ কি মানচিত্র রুটি নাস্তা হবে? আমাকে কিন্তু তেলে ভেজে দিও, আমি তেলে ভাজা মানচিত্র খাবো। মা মুখে হাত দিয়ে হাসি চেপে আমাকে বললো, তুই যা তো এখান থেকে, তুই রান্নাঘরে কি করিস? ওদিকে নিশিতার দিকে তাকিয়ে দেখি মুখটাকে চাল কুমড়ার মতো করে বেলুন চালিয়ে যাচ্ছে। আমি চলে আসলাম। খানিক বাদে উঁকি মেরে দেখি মা রান্নাঘরে নেই, সম্ভবত বাথরুমে গিয়েছে। এই ফাঁকে ভাবলাম নিশিতার কারুকার্য একটু দেখে আসা যাক। গিয়ে দেখি মা তাকে রুটি ভাজতে দিয়ে গেছে, আর বেচারি কড়াইতে তেল দিয়ে দূরে সরে যাচ্ছে। তারপর রুটি নিয়ে তার উপর ছাড়ছে, তাও কত গড়িমসি করে। আমি গিয়ে নিশিতার হাত থেকে কড়াইটা নিয়ে একটু নিশিতাকে দেখিয়ে দিলাম কিভাবে ভাজতে হয়। নিশিতা আমার দিকে একটা মার্কা দৃষ্টিভঙ্গি দিয়ে অন্যদিকে ঘুরে গেল। মা আসলো একটু পর। কিরে রুবেল, তুই এখানে কি করিস? কি আর করবো, তোমার বৌমাকে কই মাছ ধরতে সাহায্য করছি। কথাটা বলতে নিশিতা একটা ঠমক মেরে রুম থেকে চলে গেল। আমার কি, যাকগে, যে মেয়ে 2 দিন পর চলে যেতে চাই তার ভাবসাব দেখে অত কাজ নেই আমার। প্রেমে ফেলতে না পারি, ইচ্ছে মতো লাগিয়ে ছাড়বো এই কয়দিনে। উফ, তুই যে কি করিস না, মেয়েটা রান্না বান্না শিখেনি, ভুল তো করবেই, আস্তে আস্তেই তো শিখবে। তুই যা এখান থেকে। চলে আসলাম রুমে। এসে দেখি নিশিতা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কি যে কটকট কটকট করে আল্লাহ ভালো জানে। আমি নিশিতার দিকে ইঙ্গিত করে বললাম, আপনার শাশুড়ি আপনাকে ডাকছে, সম্ভবত ফিলিস্তিনের মানচিত্রে আগুন লেগেছে, গিয়ে একটু নেভান, নয়তো আবার গোলা বারুদ খেতে হবে। নিশিতা মোবাইলটা খাটে ছুঁড়ে ফেলে রেখে চলে গেল। নিশিতাকে রাগাতে বেশ ভালোই লাগে, জানি না কতদিন এইভাবে রাগাতে পারবো।